হ্যালো, 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 হ্যাঁ, শোনাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, কি শোনা যাচ্ছে? আচ্ছা, আম, আমরা আজকে হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আজকে আমাদের হ্যালো, শ্রীকান্ত দা আছো? হ্যালো, হ্যালো, ইজ ইট ওকে? হ্যালো, 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 ইন হোমিওপ্যাথি আমাদের হোমিও সাবজেক্টটা পড়ানো হয় এটা আন্ডার গ্রাজুয়েট লেভেল, বাট it has to be study in postgraduate level because obstetric and gynecology is the subject is applied medical science where we have to study physiology, pathology, anatomy, forensic, even modern medicine. Besides this, in homeopathy, we study our homeopathic aspect, our philosophy, and our mode of treatment. So, first of all, if you understand the pregnancy, before you understand pregnancy, you have to clear your conception about menstruation, normal physiological event, one of the normal physiological event of adult woman, that is menstruation. Sound, calm, okay. Sound, calm. 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 Okay. Sound, calm
এখন শোনা যাচ্ছে? সাউন্ড কম। হ্যাঁ, শোনা যাচ্ছে এখন? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা যেটা ডিসকাস করতে চাইছি যে যে physiology of menstruation, we have to clear our conception about physiology of menstruation. And menstruation is nothing but a physiological periodic cycle, normal cycle, and it is mainly associated with female genital tract anatomically and some physiological axis, that is hormonal axis. All of you know it is pituitary, uh, hypothalamo pituitary ovarian axis, and ultimately it required responsive endometrium of uterus. And if you consider the normal cycle is 28 days, if you consider it is 28 days throughout the month, 28 days, the uterus changes its position, changes its structure. First, bleeding phase, that is destructive phase, next regenerative phase, next proliferative phase, and again secretory phase, and all the other phases controlled by the hormones. Some trophic of the month. Throughout the month, there are some changes occurs in endometrium, and that endometrium is under control of hormones, trophic hormones, FSH, LH, etc. hormones. And throughout the month, this hormone concentration is increasing, decreasing, etc. And for that reason, bleeding occurs, then after the regeneration, proliferation, and again bleeding. So this is the cycle. It is 28-day cycle. And firstly, I advise you that if you want to understand the pregnancy, you have to clear your conception about menstruation. Menstruation is 28-day cycle. And pregnancy, what is pregnancy? ছিলাম যে obstetric and gynecology এই সাবজেক্টটা ইন হোমিওপ্যাথিতে অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে বিএইচএমএস কোর্সে, দ্যাট ইজ আন্ডার গ্রাজুয়েট কোর্সে পড়ানো হয়, কিন্তু এটা পোস্ট গ্রাজুয়েট করানো উচিত। কারণ হোমিওপ্যাথির সঙ্গে যদি রিলেট করতে হয়, যদি অবস্ট্যাটিক্স এবং গাইনোকোলজিতে কোনো কিছু প্রবলেমে আমাদের হোমিওপ্যাথিক্যালি কিছু সাজেস্ট করতে হয়, তাহলে এর পোস্ট গ্রাজুয়েট ছাড়া উপায় নেই। হ্যালো, হ্যালো, হচ্ছে কিছু করার নেই, একটু জোরে বলছি। সেটা হচ্ছে যদি হোমিওপ্যাথিতে এটাকে রিলেট করতে হয় তাহলে এটা পোস্ট গ্রাজুয়েট, কিন্তু এটা পোস্ট গ্রাজুয়েট পড়ানো উচিত। এখন মেন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রেগনেন্সি রিলেটেড, শুরু থেকে প্রেগনেন্সির শুরু থেকে অ্যান্ড ফিনিশ পর্যন্ত, শেষ পর্যন্ত যা যা বিষয় হয় এটা ওমেনের মধ্যে, সেগুলো এখানে আলোচনার বিষয় অবস্ট্যাটিক্সে। এখন এই প্রেগনেন্সি বুঝতে গেলে বুঝতে হবে ফার্স্ট মেনস্ট্রুয়েশন, ফিজিওলজিক্যাল মেনস্ট্রুয়েশন। ফিজিওলজিক্যাল মেনস্ট্রুয়েশন এটা আমরা সবাই জানি যে এটা একটা ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম যদি রেসপন্সিভ হয় হরমোন দ্বারা, যেমন ট্রপিক হরমোন, এলএইচ, এফএসএইচ, এবং অ্যাকচুয়ালি হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস এটাকে কন্ট্রোল করে এই মেনস্ট্রুয়েশনকে, এবং এটা হচ্ছে 28 ডেজ সাইকেল। থ্রু আউট দ্য মান্থ একটা এন্ডোমেট্রিয়াম ভাঙবে, ঘুরবে, আবার তৈরি হবে, আবার ভাঙবে। এই যে সাইকেল, এই সাইকেলটা এভরি মান্থ হচ্ছে। এবার
এই সাইকেলের মধ্যেই প্রেগন্যান্সির কোনো একটা জায়গা স্টার্ট হচ্ছে, এটা মনে রাখতে হবে। সিম্পল কথায় আমি অনেক সময় বলি 28 ডেজের পাশে একটা জিরো বসিয়ে দাও, সেটা 280 ডেজ, দ্যাট ইজ সাইকেল অফ প্রেগন্যান্সি। প্রেগন্যান্সি শুরু থেকে বার্থ পর্যন্ত 280 ডেজ, 10 লুনার মান্থ। তাহলে প্রেগন্যান্সিটা শুরু হচ্ছে কখন থেকে? তার আগে মেনস্ট্রুয়েশন শুরু হচ্ছে কিভাবে? ফার্স্ট ব্লিডিং ফেজ, ব্লিডিং ফেজে কিছু হরমোন বাড়ছে, কনসেন্ট্রেশন কিছু কমছে, আবার এলএইচ সার্জ হচ্ছে, তখন আবার এলএইচ সার্জ যখন হচ্ছে তখন রিপিং হচ্ছে, তখন কি হচ্ছে ওভুলেশন হচ্ছে, সরি রিপিং না, ওভুলেশন হচ্ছে, ওভারি থেকে ডিসচার্জ হচ্ছে ওভাম, এন্ড দ্যাট ওভাম যে ডিসচার্জ হচ্ছে এতে মিড মেনস্ট্রুয়াল সাইকেল। 28 ডেজ যদি সাইকেল হয় তাহলে 14 দিনে এটা ওভারি থেকে রিলিজ হচ্ছে। এই ওভারি থেকে যখনই রিলিজ হচ্ছে সেই সময়ে যদি ইফ দেয়ার ইজ এ প্রেজেন্স অফ স্পার্ম, ফার্টিলাইজ হচ্ছে। যখনই ফার্টিলাইজ হয়ে গেল তখন আর ওই যে ওভামটা আর নষ্ট হলো না। অ্যাকচুয়ালি কি 14 ডেতে ওভামটা রিলিজ হওয়ার পরে আস্তে 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 ওটা নষ্ট হয়ে যায় ফার্টিলাইজ না হলে। তাহলে ফার্টিলাইজ যখন হয়ে গেল তখন থেকে শুরু হয়ে গেল প্রেগন্যান্সির ইভেন্ট, ক্লিয়ার কাট। একটা জিনিস মনে রাখতে হবে, আমি দুটো সাইকেলের কথা বলছি, একটা মেনস্ট্রুয়াল সাইকেল, একটা প্রেগন্যান্সি সাইকেল। মেনস্ট্রুয়াল সাইকেল 28 ডেজ, এন্ডোমেট্রিয়াম, ওভারি এন্ড এন্ডোমেট্রিয়াম তার ডিফারেন্ট চেঞ্জেস হচ্ছে হরমোনাল সাইকেলের জন্য। এখন দুটো সাইকেল, এই দুটো সাইকেলের মধ্যে এখন যখন ওভারি যখন রিলিজ করছে ওভুলেশন, and that ovum take up by the fallopian tube, and within fallopian tube if there is a possible presence of sperm যদি প্রেজেন্ট থাকে তখন ফার্টিলাইজ হবে। ফার্টিলাইজ যখন হলো, আর ফার্টিলাইজ হলো সেটা এবার সেখানে পলিফারেশন হবে, জাইগোট তৈরি হবে, সেই জাইগোটটা আবার এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি, দ্যাট ইজ ইউটেরাইন ক্যাভিটিতে আসবে, সেখানে ইমপ্ল্যান্ট হবে, সেখানে ইমপ্ল্যান্ট হওয়ার সঙ্গে সঙ্গে আবার সেটা একটা গ্রোথ হবে, বেবির গ্রোথ হবে। সে বেবি জন্য প্লাসেন্টাল গ্রোথ, তার আদার অ্যামিনিটিক ফ্লুইড, অ্যামিয়ন, কোরিয়নে সব তার ডেভেলপমেন্ট হবে। তো এই যে টোটাল ডেভেলপমেন্ট হচ্ছে তার জন্য একটা মায়ের দেহের ফিজিওলজিতে একটা চেঞ্জ হচ্ছে, মায়ের অ্যানাটমিক্যাল চেঞ্জ হচ্ছে, মায়ের ফিজিওলজিক্যাল চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জগুলো অনেক সময় ফার্স্ট এক্সপিরিয়েন্স যাদের তাদের মনে হয় এটা অ্যাবনর্মালিটি, সেই সময় কিছু হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দিতে হয়। আচ্ছা, আমি হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের আগে আমি প্রেগন্যান্সির ইভেন্টের একটু চেঞ্জেস গুলো, ফিজিওলজিক্যাল চেঞ্জেস অফ ওমেন, সেটা আমি বলে যাচ্ছি। যেমন ধরো ফার্স্ট যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে হরমোনাল চেঞ্জেস। হরমোনাল চেঞ্জেস, আচ্ছা ওভারি এই যখন মেনস্ট্রুয়াল পিরিয়ড, নর্মাল নন প্রেগন্যান্ট লেডির হরমোন কি ছিল? তার সেক্স হরমোন বাড়া কমা করতো, তার কনসেন্ট্রেশন বাড়তো কমতো। ডিউরিং প্রেগন্যান্সি ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন লেভেল কনস্ট্যান্টলি ব্লাডে হাই থাকে। বিশেষ করে প্রোজেস্টেরন ইজ ভেরি মাচ, দুটোই ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে একটা রেশিও মেনটেন করে এটা ব্লাডে থাকে, ব্লাড স্ট্রিমে থাকে, যাতে প্রেগন্যান্সিটাকে হোল্ড করতে পারে। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, দ্যাট ইজ ওভারিয়ান সিক্রেশন এটা থাকে। ওভারিয়ান সিক্রেশন মানে কর্পাস লুটিয়াম, কর্পাস লুটিয়াম অ্যানাদার অ্যাডিশনাল এন্ডোক্রাইন গ্ল্যান্ড তখন তৈরি হয়। তার সঙ্গে সঙ্গে প্লাসেন্টা ফর্মেশন হয়, প্লাসেন্টা অলসো এন্ডোক্রাইন ফাংশন আছে তার। প্লাসেন্টা এইচসিজি লিবারেট করে, তার ফলে দ্যাট এইচসিজি আদার হরমোনকে প্রভাবিত করে, যেমন ধরো এসিটিএইচ হরমোন, হ্যাঁ, কর্টিসল হরমোন, এই হরমোনগুলোকে করে কি বলে প্রভাবিত করে। তার ফলে কি হয়, এই হরমোনাল চেঞ্জেস গুলো, বিশেষ করে অ্যাডিশনাল হরমোন, প্রোল্যাকটিন হরমোন,
ব্রেস্টের ডেভেলপমেন্ট, ব্রেস্টের মিল্ক আনার ক্ষেত্রে এটা খুব কাজ করে। এই হরমোনগুলো চেঞ্জ হয়। তার সঙ্গে সঙ্গে এই যে হরমোনাল চেঞ্জ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিছু মেটাবলিক চেঞ্জ হচ্ছে। কিছু মেটাবলিক কি? কার্বোহাইড্রেট মেটাবলিজম, ফ্যাট মেটাবলিজম, প্রোটিন মেটাবলিজম চেঞ্জ হচ্ছে। এই মেটাবলিক চেঞ্জ কেন হচ্ছে, তার পিছনের হিস্ট্রিটা কি? তার হিস্ট্রিটা, মেন মোটো অফ দিস চেঞ্জ, whatever the change occurs within within woman, একটা মায়ের দেহের যা যা চেঞ্জ হয়, সেই চেঞ্জটা হয় একটাই তার উদ্দেশ্য, তার বাচ্চাটা কি করে বাড়বে, তার বাচ্চাটা কি করে পেটের ভিতরে নিউট্রিশন পাবে, পুষ্টি পাবে, এটাই তার উদ্দেশ্য। যেমন ধরো একটা চেঞ্জ আসছে, সেটা হচ্ছে হেমাটোলজিক্যাল চেঞ্জ, দ্যাট ইজ রক্ত, মায়ের রক্তের চেঞ্জ। কি চেঞ্জ হচ্ছে? মায়ের রক্তের প্লাজমাটা প্রায় 50% বাড়ছে, কিন্তু তার ফর্ম মেটেরিয়াল বাড়ছে কিন্তু 20 to 30%। সো মায়ের এটা কি হচ্ছে? হেমোডাইলিউশন হচ্ছে, ব্লাডটা পাতলা হয়ে যাচ্ছে, হেমোডাইলিউশন হচ্ছে। তার ফলে কি হচ্ছে? এই যে হেমোডাইলিউশন হচ্ছে, তার ফলে তার ব্লাড ভলিউমও বাড়ছে। ব্লাড ভলিউমও বাড়লে তার একটা পেকুলিয়ার জিনিস আছে, তাহলে এই যে ব্লাড ভলিউম বাড়ছে, তাহলে ব্লাড প্রেশার কি হবে? অনেক সময় দেখা যায় ব্লাড প্রেশার ডিউরিং প্রেগনেন্সি বাড়ে, কিন্তু নর্মালি হওয়া কি উচিত? ব্লাড প্রেশারটা নর্মালি সবার ক্ষেত্রে, ব্লাড প্রেশারটা কি? হোয়াট ইজ ব্লাড প্রেশার? ব্লাড প্রেশার হচ্ছে দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে লুমেনের, যেটা পেরিফেরি, লুমেন মানে হচ্ছে যে ব্লাড ভেসেলের তাদের ডায়ামিটার, ব্লাড ভেসেলের ডায়ামিটার যদি কমে, তাহলে ব্লাড প্রেশার বাড়বে। এক্ষেত্রে কি হচ্ছে? হেমোডাইলিউশন হচ্ছে, ফলে ডায়ামিটারটা হচ্ছে যে কোলেস্ট্রল লেভেল, সে কমে যাচ্ছে, কোলেস্ট্রল ডিপোজিশন ব্লাড ভেসেলে কমে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে? ডায়ামিটার বেড়ে যাচ্ছে। সুতরাং ব্লাড প্রেশার কমা উচিত, কিন্তু আবার স্ট্রোক ভলিউম সেটা বাড়ছে। তার ফলে কি হচ্ছে? সেখানে ব্লাড প্রেশারটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রোক ভলিউম, এটা ইনভার্সলি প্রপোর্শনাল টু ডায়ামিটার, তাহলে মোটামুটি একটা সেম থাকছে। তবুও এটা ব্লাড প্রেশার একটু ফিজিওলজিক্যালি একটু তার হেরফের হয়, কিন্তু একটা লেভেলে যদি ব্লাড প্রেশারটা বেড়ে যায়, তখন তাকে বলে প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন। এটা খুব একটা ভাইটাল, এবং খুব আমাদের দেশে, এবং শুধু আমাদের দেশই না, বাংলাদেশ এবং এই সমস্ত দেশে একটা ওয়ান অফ দা গ্রেট প্রবলেম, ওয়ান অফ দা প্রবলেম, মায়েদের এই যে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, এবং তার ফলে এক্লেমসিয়া ডেভেলপ করা। তাহলে এই জিনিসগুলো, ব্লাড প্রেশার, ব্লাডের চেঞ্জ হচ্ছে, এবং মেটাবলিক চেঞ্জের মধ্যে কি একটা ফিজিওলজিক্যাল গ্লাইকোসুরিয়া, মানে ফিজিওলজিক্যাল গ্লাইকোসুরিয়াটা কেন হচ্ছে? এখন এই যে আমাদের ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ওভারিয়ান হরমোনটা বাড়ছে, এ কি করছে? এ হচ্ছে মায়ের দেহের ভিতরে যে গ্লাইকোজেন আছে, সেটাকে ব্রেকডাউন করাচ্ছে একদম। তাহলে ব্রেকডাউন করে গ্লুকোজ যদি তৈরি হয়, ব্লাড স্ট্রিমে গ্লুকোজ বাড়ছে। আবার ইন্টেস্টিন থেকে গ্লুকোজ অ্যাবজর্পশন রেট বেড়ে যাচ্ছে, সেটাও ব্লাড স্ট্রিমে যাচ্ছে, রেট বেড়ে যাচ্ছে। আর এই প্রেগনেন্সির সময়, থ্রু আউট দ্য প্রেগনেন্সি, মায়ের কি হচ্ছে? কাজ, ওভারঅল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, ফলে নিজস্ব যে ইউটিলাইজেশন অফ গ্লুকোজ, সেই ইউটিলাইজেশন অফ গ্লুকোজটা হচ্ছে কমে যাচ্ছে। তাই ব্লাড স্ট্রিমে হু করে গ্লুকোজ ঢুকছে, বাট ব্লাড থেকে মায়ের ইউটিলাইজেশন কমে যাচ্ছে। সুতরাং একটা ফিজিওলজিক্যাল গ্লাইকোসুরিয়া ডেভেলপ করছে। তো এটা কি নর্মাল না অ্যাবনর্মাল? এটা হচ্ছে ফর দ্য মোটো অফ সাপ্লাইং টু দ্য বেবি, বেবিকে দেওয়ার জন্য এই গ্লাইকোসুরিয়াটা বাড়ছে, মানে এটা ফিজিওলজিক্যালি। কিন্তু একটা কনস্ট্যান্ট লেভেলে যদি কখনো একটা কন্টিনিউয়াস একটা প্রবলেমেটিক হয়ে যায়, সেটা অন্য কারণে হতে পারে, কিন্তু এটা এটা সেজন্যই বলা হচ্ছে ফিজিওলজিক্যাল গ্লাইকোসুরিয়া। তাহলে এগুলো ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে এইগুলো বাড়ছে। তার সঙ্গে কিছু অ্যানাটমিক্যাল চেঞ্জ হচ্ছে। সব থেকে বড় অ্যানাটমিক্যাল চেঞ্জ হচ্ছে ইউটেরাস।
ইউটেরাসটা হচ্ছে মাত্র 10 সেন্টিমিটার নন প্রেগনেন্ট স্টেটে। এই নন প্রেগনেন্ট স্টেটে এটা জানো অনেকেই, সার্ভিক্সের লেন্থ 2.5 সেন্টিমিটার, ইসমাস 0.5 সেন্টিমিটার, ফান্ডাল এরিয়া যেটা ক্যাভিটি 3.5, অ্যান্ড ফান্ডাস যেটা আছে সেটা 1.5 সেন্টিমিটার। অ্যাভারেজ হচ্ছে 10 সেন্টিমিটার মাত্র একটা পেলভিক অর্গান ইউটেরাস। এই ইউটেরাস যখন প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে ইউটেরাস হয়ে যাচ্ছে অ্যাবডোমিনাল অর্গান, এবং এর হিউজ একটা প্রেগনেন্সি, এটা হচ্ছে টোটাল চেঞ্জেস অফ প্রেগনেন্সি, এটা ফর দ্য সেক অফ বেবি, বেবির জন্য এটা চেঞ্জেস হচ্ছে। যেটা বলছিলাম যে ইউটেরাস অনলি 10 সেন্টিমিটার এর লেন্থ, এবং এটা হচ্ছে পেলভিক অর্গান, এটা হচ্ছে প্রেগনেন্সির সময় অ্যাবডোমিনাল অর্গানে ট্রান্সফর্ম হচ্ছে, অ্যাবডোমিনাল অর্গানে ট্রান্সফর্ম হচ্ছে, এবং এটা লেন্থটা বাড়ছে। প্রায় 36 সেন্টিমিটার হচ্ছে সিম্পাইসিস পিভিস থেকে ফান্ডাল হাইট এতটা বাড়ছে, এবং এটা একবারে বাড়ছে না, এটা হচ্ছে গ্র্যাজুয়ালি ফার্স্ট ট্রাইমিস্টার, থার্ড ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টার, থার্ড ট্রাইমিস্টার, আমরা এই টোটাল 280 ডেজকে আবার 3টে ভাগে ভাগ করি, ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টার, থার্ড ট্রাইমিস্টার, এইভাবে এটা বাড়ছে। এবং এই যে বাড়ছে টোটাল চেঞ্জেসটা হচ্ছে, এই চেঞ্জটা হচ্ছে কিন্তু ফর গিভিং দ্য শেল্টার টু দ্য নিউবর্ন বেবি অ্যান্ড গিভিং দ্য নিউট্রিশন টু দ্য নিউবর্ন বেবি। বেবির পেটের ভেতরে যা করে বাঁচতে পারে, বাড়তে পারে, এবং তার খাদ্য, তার যে নিউট্রিশন খাদ্য যেগুলো আছে, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এবং আদার সাবস্ট্রেট, সেগুলো যে নিতে পারে, তার জন্য মায়ের এই চেঞ্জটা হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল চেঞ্জ। এবং এই যে অ্যানাটমিক্যালি যে বাড়ছে ইউটেরাসটা, তার জন্য মায়ের কিছু অসুবিধে হচ্ছে, ডিফিকাল্ট টু ম্যাচুরেশন হচ্ছে, অনেক সময় ডিফিকাল্ট ডিসনিয়া, একটা কার্ডিও রেসপিরেটরি একটা ডিস্ট্রেস মা ফিল করছে। তাহলে এই জিনিসগুলো অ্যাট এ টাইম হচ্ছে, এবং হতে 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 কি হচ্ছে, যখন দেখা যাচ্ছে থার্ড টাইমিস্টার আসছে, সেই সময় আবার এই হাইটটা আবার কমে যাচ্ছে, এবং সেটা আস্তে আস্তে লাইটেনিং প্রসেস, এবং সেটা আস্তে আস্তে স্কুইজড হচ্ছে, আপার ইউট্রাইন পোর্শন স্কুইজড হচ্ছে, এবং লোয়ার ইউট্রাইন টাইমে ডাইলেট করছে, বার্থ প্রসেস শুরু হচ্ছে। এই যে বার্থ প্রসেস শুরু হচ্ছে, বেবি আসছে, এটা নর্মাল ফিজিওলজি। এবার এই নর্মাল ফিজিওলজির মধ্যে কিছু কিছু অ্যাবনর্মালিটি দেখা দিচ্ছে। সেই অ্যাবনর্মালিটির জন্য মডার্ন মেডিসিনের অনেক ব্যবস্থা আছে, এবং লেবার প্রসেসকে আরো ইজি করার জন্য আছে, এবং সিজার সেকশন অমুক তমুক আছে। কিন্তু হোমিওপ্যাথিটা আমরা এখানে ব্যবহার করব কেন? হোয়াই হোমিওপ্যাথিক মেডিসিন শুড বি ইউজড ফর প্রেগনেন্ট লেডি? একটা কথা মনে রাখতে হবে, প্রেগনেন্সি এটা হচ্ছে একটা স্টিমুলাস, এবং প্রেগনেন্সি একটা স্টিমুলাস, গোটা বডির একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ, অল্টারনেশন আসে। এই সময়ে মায়ের যে মায়াজমেটিক এবং মায়াজমেটিক কনস্টিটিউশন যেটা আছে, সেটাকে কিন্তু জানার জন্য এই প্রেগনেন্সির পিরিয়ডের মায়ের বিহেভিয়ার, মেন্টাল বিহেভিয়ার, মায়ের দৈহিক বিভিন্ন ধরনের প্রবলেম এবং তার ম্যানিফেস্টেশন, সিমটমস, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো স্টাডি করা মায়ের ক্ষেত্রে। মায়ের আগামী দিনের মায়াজমকে, মায়াজম ইজ দ্য নেগেটিভ থিং অ্যাকর্ডিং টু হ্যানিম্যান, এটা নেগেটিভ, এটাকে আইসোলেট করার জন্য ইজ দ্য হাই টাইম মায়ের ক্ষেত্রে। আবার মা শুধু তো না, এখানে মা এবং ছেলে একটা বেসিক ইউনিট, একটা ইউনিট, মা আলাদা না, বেবি আলাদা না। তাহলে বেবিটা যখন মায়ের দেহ থেকে নাড়িটাকে ছেদ করে বাইরে আসবে, সে তখন কি করে লড়াই করবে পৃথিবীতে, তার স্বাস্থ্য কেমন হবে, তার মেন্টালিটি কেমন হবে, তার কর্মক্ষমতা কেমন হবে, এগুলো কিন্তু একটা ভালো সে রাখে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ডিউরিং প্রেগনেন্সি। তাহলে আমি যখন মাকে ট্রিটমেন্ট করব, তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে বাচ্চাকেও ট্রিটমেন্ট করব।
অনেক সময় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে একটা ব্রিচ প্রেজেন্টেশন হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় লিভারের ক্ষেত্রে ডায়ালাইটেশন ইনসাফিসিয়েন্ট হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইউটেরাইন যে ইউটেরাইন যে চেঞ্জেস ডিউরিং লেবার, সেই সময় মেন্টাল ম্যানিফেস্টেশন মায়ের আলাদা দেখা দিচ্ছে। বিশেষ করে আমাদের অনেক ড্রাগ আছে, ক্যামোমিলা, মুক্তমুখ, এই ড্রাগগুলো আছে যে মেন্টাল ম্যানিফেস্টেশনকে এক্সাক্ট করছে। শুধু তাই না, ডিউরিং প্রেগনেন্সি মায়ের ফুড হ্যাবিট, মায়ের ক্রেভিং, এই যে অ্যাটিটিউড, মায়ের মেন্টালিটি, মায়ের মানে আদার পরিবেশের সঙ্গে অ্যাডাপ্টেবিলিটি এবং তার সঙ্গে ইনডিফারেন্স এটা থাকা, আইসোলেশনে থাকা, এই সমস্ত কিছু নিয়ে যদি আমরা স্টাডি করতে পারি, টোটালিটি অফ সিমটমটাকে ড্র করতে পারি ডিউরিং প্রেগনেন্সি, এবং এটা খুব হাই টাইম টু give homeopathic medicine এবং high time to prove homeopathy that it is very essential and very curative mode of treatment in world. প্রেগনেন্সির সময় যদি হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটাকে করতে পারো, তাহলে নেক্সট জেনারেশন, নেক্সট বেবিকে একবারে সহজ সুস্থ দেবে। এখন এই সমস্তগুলো আমরা এখন ভাবতে পারি না শহরে বসে, কিন্তু যারা আমরা কিছু কিছু ফিজিশিয়ান গ্রামের দিকে প্র্যাকটিস করি, সেক্ষেত্রে দেখা যায়, আমার ক্ষেত্রেও অনেক সময় দেখা যায়, অনেক ডাক্তারবাবু আছেন করেন যে প্রেগনেন্সির সময়ে মডার্ন মেডিসিন কি করে এটাকে স্টাডি করে দেখতে হবে। প্রেগনেন্সি ফার্স্ট ট্রাইমেস্টারে কি করে, আয়রন না, ফলিক অ্যাসিড দেওয়া হয়। এই সময়ে ভমিটিংটাকে করার জন্য ওই ভমিটিং ওদের ওষুধ টষুধ দেওয়া হয়, কিছু দেয়, পেগনিডক সমুক টমুক দেওয়া হয়। আর কি করে, প্রোজেস্টেরন লেভেলটাকে একটা জায়গায় আনে। তারপরে লাস্ট ট্রাইমেস্টার থেকে যখন ক্যালসিয়াম আয়রনের রিকোয়ারমেন্টটা বেশি হয়েছে, তখন তারা ফুড সাপ্লিমেন্ট করে। থ্রু আউট দ্য প্রেগনেন্সি, নর্মাল প্রেগনেন্সির কেয়ারে ওরা ফুড সাপ্লিমেন্ট ছাড়া আর কিছু করে না, যদি কোনো না ডিজিজ থাকে। এটা একটু স্টাডি করতে হবে। যদি কোনো না ডিজিজ থাকে, কারো প্রিক্লেমসিয়া হয়েছে, অমুক হয়েছে, কোনো ইনফেকশন হয়েছে, আর হয়েছে, সেগুলো আলাদা। কিন্তু নর্মাল প্রেগনেন্সিতে এই সাপ্লিমেন্টেশন গুলো ওরা দিয়ে যায়, প্লাস ওই কিছু ওই টিটেনাস টক্সাইড অমুক তমুক দেয়। তাহলে আমরা কি করব ডিউরিং প্রেগনেন্সিতে? ডিউরিং প্রেগনেন্সিতে আমাদের বড় বড় নাম করা তো কিছু নেই। ফার্স্ট ট্রাইমেস্টারে কি হয়, ভমিটিং হয়, অ্যাংজাইটি অমুক তমুক হয়। এবং অ্যাংজাইটি ফার্স্ট প্রেগনেন্সি যার, বিশেষ করে তরুণ মায়েদের ক্ষেত্রে তাদের সাইকোলজিক্যাল একটা চেঞ্জেস আছে। তাহলে ফার্স্ট হচ্ছে ভমিটিংটাকে যদি আইসোলেট করতে হয়, আমরা ইয়ার কি করে বলি যে বাপের বাড়ি থেকে এসে শ্বশুর বাড়িতে ঘর কন্যা করছে, টেনশন হচ্ছে, বাপের বাড়িতে পাঠিয়ে দাও, বাপের বাড়িতে ভালো করে ফেভারেবল কন্ডিশন অ্যাটমসফিয়ারে থাকবে, দেখবে ভমিটিং আর নেই। এটা আছে আমাদের গ্রাম বাংলার দিকে। কিন্তু সেটা কথাটা হচ্ছে কি, আসল কথাটা কি, যে সাইকোলজিক্যাল যে ফিয়ার, একটা ফার্স্ট বেবি আসছে নিউ কাপেলের কাছে, নতুন বিয়ে হয়েছে, ইয়ং কাপেল, ইয়ং ওমেন, সে এসছে শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়ি অ্যাটমসফিয়ারটাকে অ্যাডাপ্ট করতে না করতেই সে প্রেগনেন্ট হয়ে গেছে। এটা তো বেশিরভাগ ইভেন্ট আমাদের বাংলাদেশ ভারতবর্ষের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে তাহলে এটা একটা সাইকোলজিক্যাল একটা অ্যাসিস্ট্যান্স দেওয়ার কথা। তারপরে কি যদি না হয়, তাহলে মেডিসিন। এবং এখানে আমাদের হোমিওপ্যাথি ইজ দ্য চ্যাম্পিয়ন। এবং সেখানেও অনেক মেডিসিন আছে ভমিটিং এর। সে অ্যাকচুয়ালি আমি অন্তত একটা রিকোয়েস্ট করব, সব মেডিসিনই দেবে টোটালিটি অফ সিমটম, কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারের যে অ্যাবর্শন যেগুলো আছে সেগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। ওটা যদি সিমটম মিললে দেবে না তারা, কিন্তু একটু আমাদেরকে ভাবতে হবে। তারপরে আবার পরের দিকে আমরা অনেক কিছুই দিই, কার্বোভেজ ইউজ করি। তারপরে অনেক সময় লেট প্রেগনেন্সিতে পালসিটিলাইজ, ভেরি এফিসিয়েন্ট মেডিসিন। হ্যাঁ, অনেকে বলে যে ডিউরিং লেবার প্রসেস যদি বিফোর
তার সিমটম পাওয়া যায়, যদি পালসেটিলা দেওয়া যায়, সিপিয়া, এই যে লেডি মেডিসিন যেগুলো, আমরা যদি সিমটম পাই, খুব ভালো কাজ করে। এগুলো তো আছি, কিন্তু আমার কথাটা হচ্ছে যে আমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে এবং আমাকে জানতে হবে যে নন প্রেগনেন্ট স্টেটে একটা মহিলা কেমন ছিল, তার ক্যারেক্টার কেমন ছিল, তার টোটাল কনস্টিটিউশন কেমন ছিল, আর প্রেগনেন্ট স্টেটে তার কি চেঞ্জেস এলো। কিছু চেঞ্জ আছে, ফিজিওলজিক্যাল চেঞ্জ, আমি বললাম হরমোন চেঞ্জ হবে, বিশেষ করে ইমিউনো ডেফিসিয়েন্সির দিকে যাবে। কারণ এটা একটা ভাইটাল থিং যে প্রেগনেন্সির সময়ে মায়ের ইমিউনিটি কমে যাচ্ছে। কেন কমছে? এবং ইমিউনিটি কমে যাওয়ার ফলে ওই দাঁত যদি আগে না থাকতো, দাঁতের যন্ত্রণা বেড়ে যায়। হ্যাঁ, আরো ইমিউনিটি বা যেগুলো ইমিউনি সাপ্রেসিভ ডিজিজ গুলো একটু হয়ে যায়। কিন্তু ইমিউনিটিটা যে বাড়ছে, এটাও একটা ফিজিওলজি, এটাও একটা হচ্ছে নর্মাল ফেনোমেনন। যদি ইমিউনিটি সাপ্রেস না হয়, তাহলে কিন্তু ফার্টিলাইজড ওভামটা ইউটেরাসে গিয়ে ইমপ্ল্যান্ট হতে পারবে না। ফার্টিলাইজ ওভামটা ইউটেরাসে গিয়ে ইমপ্ল্যান্ট হতে পারবে না। কারণ মোদ্দা কথা একটা জিনিস, যে ফার্টিলাইজ ওভাম মানে হচ্ছে স্পার্ম অ্যান্ড ওভামের কম্বাইন করে একটা জাইগোট তৈরি হচ্ছে। তো এবং সেই জাইগোটটার নেচার একটা প্রোটিন, সেটা হচ্ছে মায়ের ক্ষেত্রে তো একটা ফরেন প্রোটিন, সেটা গ্রাফটিং করতে হবে কার সঙ্গে? মায়ের ইউটেরাসের সঙ্গে। তাহলে মায়ের ইমিউনো সাপ্রেসিভ কন্ডিশন যদি না হয়, তাহলে সেটা মায়ের সঙ্গে, মায়ের ইউটেরাস এন্ডোমেট্রিয়াম বা ডেসিডুয়া, সেখানে ডেসিডুয়া বলা হয়, ডেসিডুয়াতে সেটা ইমপ্ল্যান্ট হতে পারবে না। এটা যে ওয়ান অফ দা নর্মাল ফেনোমেনা, যে ইমিউনো সাপ্রেসিভ কন্ডিশনে মা চলে যায়। যেটা আমি বলতে বলতে বলছি, তাহলে এই যে কন্ডিশন, এটা কিন্তু মা ফিল করবে তার ইমিউনো সাপ্রেসিভ কন্ডিশন, কিন্তু এটা নর্মাল। তাহলে এক্ষেত্রে হোমিওপ্যাথি কি ইমিউনো সাপ্রেসিভ কন্ডিশনটাকে এ করে দেবে, চেঞ্জ করে দেবে? চেঞ্জ করে দেবে না। কি তাহলে করবে হোমিওপ্যাথি? ইমিউনো সাপ্রেসিভ কন্ডিশনের জন্য যদি কোনো প্রবলেম, অ্যালমেন্ট, যদি কোনো একটা হেলথ হ্যাজার্ড তৈরি হয়, সেই হেলথ হ্যাজার্ডকে হোমিওপ্যাথিক মেডিসিন গার্ড দিতে পারে। পরিষ্কার কথা, একটা রেড লাইন এটা লিখে দিতে পারে। ইমিউনো সাপ্রেসিভ কন্ডিশন মেন সাসসেপ্টিবিলিটি তার তৈরি হচ্ছে, সাসসেপ্টিবিলিটি। এবং তার সাসসেপ্টিবিলিটি তৈরি হওয়া মানে সে যেমন ডিজিজকে অ্যাকোমোডেট করবে বডি, সেই সময় আবার সেম টাইমে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন ভাইটাল ফোর্সকে ইরিটেট করে সে ডিজিজ কন্ডিশনটাকে তাড়াতে পারবে। হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা বিভিন্ন জায়গায় পড়েছি যে মেডিসিনাল ফোর্স, যে ফোর্সটা ভাইটাল ফোর্সকে এ করে এবং কন্টিনিউয়াসলি ইরিটেট করে, সেটা একটা কিউরেটিভ ফোর্স, সেকেন্ডারি ফোর্সকে তার জাগায়। তাহলে ইমিউনো সাপ্রেশনটা একটা ভাইটাল জিনিস হচ্ছে প্রেগন্যান্সিতে, এবং এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে, মডার্ন মেডিসিনে অনেক কিছু হয়েছে। এবং আমার মনে হয় এই জিনিসটাকে নিয়ে আমাদেরও একটু ভাবা উচিত। আমাদেরও একটু একটু ওই বিভিন্ন মেডিসিন, বিভিন্ন আমাদের ফিলোসফি, বিভিন্ন ধরনের গাইডলাইনকে একটা কোইনসাইজ করে একটা জায়গায় আমাদের কংক্রিট বক্তব্য থাকা উচিত। হ্যাঁ, এটা একটা জিনিস। প্লাস হচ্ছে লাস্টলি যেটা হচ্ছে লেবার প্রসেস। এই লেবার প্রসেসটা মডার্ন মেডিসিনে কি হয়, এই ফরসেপ দাও। মডার্ন মেডিসিনে কি হয়, এই ডেভেলপমেন্ট করো, ইন্টারনাল ডেভেলপমেন্ট পর্যন্ত করা হয়, আবার ফরসেপ দেওয়া হয়, শেষে আবার সিজারিয়ান সেকশন করায়, সিজার। তাহলে এই যে সিজারিয়ান সেকশন মোস্ট টর্চারাস, এই যে ফরসেপ ডেলিভারি মোস্ট টর্চারাস। তাহলে এই জিনিসগুলোকে অ্যাভয়েড কিন্তু করা যায় যদি আপনি দেখেন একটা হিউম্যান, একটা ওমেনের ইউটেরাসটা একটা পিকুলার জিনিস। 10 সেন্টিমিটার থেকে এটা এনলার্জ হচ্ছে, হিউজ এনলার্জমেন্ট। একটা আপার সাইজ অফ ইউটেরাসটা এক্সেসিভ এনলার্জমেন্ট, এবং যখন এনলার্জমেন্ট একটা এক্সট্রিম পয়েন্টে চলে যাচ্ছে, মায়ের কার্ডিও রেসপিরেটরি যে ডিস্ট্রেস,
একটা এক্সট্রিম পয়েন্টে চলে যাচ্ছে, এবং সেই সময় কি হচ্ছে, ফিটাসের অ্যাড্রিনালিন কর্টেক্স এটা সিক্রেট করছে, কর্টিক্যাল হরমোন বা অ্যাড্রিনাল হরমোন সিক্রেট করছে। সে আবার মায়ের প্লাসেন্টা থ্রু দিয়ে সে মায়ের ইউটেরাসের উপরে করছে অক্সিটোসিন, হ্যাঁ, পিটিটারি থেকে আরম্ভ করে করছে অক্সিটোসিন রিয়াক্ট করছে, এগুলো আমরা জানি। তার ফলে মাসেল কন্ট্যাক্ট করছে, আপার ইউটেরাইন সেগমেন্ট কন্ট্যাক্ট করছে, লোয়ার ইউটেরাইন সেগমেন্ট ডায়ালেট করছে। অদ্ভুত একটা জিনিস, এটা একটা রেদিমেটিক। এবং এটা আপার ইউটেরাইন সেগমেন্ট যখন কন্ট্যাক্ট করছে, লোয়ার ইউটেরাইন সেগমেন্ট ডায়ালেট করছে। একটা পিকুলারিটি কিছু না, এটা নর্মাল জিনিস যে ইউটেরাইন ওভয়েড অ্যান্ড ফিটাল ওভয়েড একটা জায়গায় শেপে থাকে, একটা শেপ থাকে। কিন্তু ডিউরিং প্রেগন্যান্সি যদি কোনো কারণে অ্যাসাইটিস থাকে, কোনো কারণে অন্য কিছু ডিজিজ থাকে, কোনো কারণে যদি IUGR, দ্যাট ইজ গ্রোথ রিটার্ডেশন, বাচ্চার পুষ্টি কমে যাচ্ছে, সেক্ষেত্রে ইউটেরাসের শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ইউটেরাসের শেপ চেঞ্জ হচ্ছে, সেটা মায়ের ডিজিজের ক্ষেত্রে হতে পারে, আবার বাচ্চার ডিজিজের ক্ষেত্রে হতে পারে। তাহলে এই যে দুটো ডিজিজ যদি আমরা প্রেগন্যান্সির সময় কারেক্ট না করতে পারি, তাহলে লেবার প্রসেস তার ডিফিকাল্টি হবে। কারণ লেবার প্রসেস ডিপেন্ড করে কি লোয়ার ইউটেরাইন সেগমেন্টের ডায়ালেটেশন, আর লোয়ার ইউটেরাইন সেগমেন্টের ডায়ালেটেশন, আপার ইউটেরাইন সেগমেন্টের কন্ট্রাকশন, এবং সেই কন্ট্রাকটাইল ফোর্সটা বাচ্চার পোডালিক পার্টে এক্সার্ট হয়, এবং বাচ্চার সেফালিক পোর্শনটা, মাথাটা বেরিয়ে আসে। এটা একটা সিস্টেমেটিক হারমোনিয়াস, এবং সার্ভিক্সটা খুব ইলাস্টিক, এটা হচ্ছে একটা জায়গায় চরম পর্যায়ে চলে যায়। তার ফলে ইজিলি যদি মায়ের হেলথ এবং বাচ্চার হেলথ ঠিক রাখতে পারি, তাহলে ওই যে আমরা এপিসিওটমি এখন দেওয়া নর্মাল ফেনোমেনন হয়ে গেছে, ফরসেপ দেওয়া নর্মাল ফেনোমেনন হয়ে যাচ্ছে, আবার আপনার ওই কি বলে ওই সিজার, এটা হচ্ছে নর্মাল ফেনোমেনন হয়ে যাচ্ছে। এটা নর্মাল ফেনোমেনন হওয়ার কোনো প্রশ্ন নেই। এখন মডার্ন মেডিসিনে আবার একটা ওই কর্পোরেট ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার জন্য, একটা ফিনান্সিয়াল একটা মুনাফা প্রফিট করার জন্য এটা সবটা কি সিজারিয়ান সেকশন করার চেষ্টা হচ্ছে, এবং এটা খুব প্যাথেটিক ফর হিউম্যান বিংস। যে প্রেগন্যান্সি, থ্রু আউট দ্য প্রেগন্যান্সি মায়ের বাচ্চার হেলথকে আমি ঠিক দেখলাম না, সেটা আমি একটা কর্পোরেট মোটো নিয়ে কিছু মেডিসিন বিক্রির উদ্দেশ্যে প্রোটিন, আর্টিফিশিয়াল প্রোটিন, আর্টিফিশিয়াল ফ্যাট, আর্টিফিশিয়াল ভিটামিন, এগুলো দিয়ে আমি মাকে একটা ওয়েলবিংটাকে করার জন্য একটা করলাম। তার ফলে কি হলো, মা এবং বাচ্চার দুজনেরই একটা এফেক্ট পড়লো। এই যেমন বেবি ফুডে একটা এফেক্ট হয়, প্রেগন্যান্সির সময় থ্রু যে বললাম ওরা ফুড সাপ্লিমেন্টারি করে, সাপ্লিমেন্টেশনের ক্ষেত্রেও সবকিছু দেওয়া সত্ত্বেও তো বডি অ্যাবজর্ব করবে কিনা সে তো তার এর ব্যাপার। এখন এই সব ক্ষেত্রে এখন অনেক আলোচনা করা যায় যে একটা ইন্ডিভিজুয়াল, এভরি ওমেন ইজ ইন্ডিভিজুয়াল, মানে প্রত্যেকটা মা হচ্ছে আলাদা আলাদা। মানে আমি অনেক সময় বলি, এক একটা মহিলা এক একটা পৃথিবী। যে পৃথিবীর বিভিন্ন ধরনের হাসি আছে, বিভিন্ন ধরনের আবেগ আছে, সব আবেগগুলোই জড়িয়ে একটা যিনি এক একজন মহিলা, এক একটা পৃথিবী। সুতরাং আমাদের হোমিওপ্যাথিতেও এক একজন মা এক একজন ইন্ডিভিজুয়াল। সুতরাং এই ইন্ডিভিজুয়াল মাকে ট্রিটমেন্ট করতে গেলে ইন্ডিভিজুয়ালিটি একটা আমাদেরকে জানতে হবে। যদি না জানি, এই একই গতে যদি নিউট্রিশন সাপ্লাই করে যায়, তাহলে কেউ আয়রন, যার আয়রন কম দরকার, 2 গ্রাম 3 গ্রাম ডেলি দরকার হয়, তাকে যদি আমি হিউজ আয়রন দিয়ে দিই, তার যেমন ক্ষতি হবে, আবার যার কম দরকারই নেই তাকে আমি দিয়ে যাচ্ছি, তার অ্যাবজর্পশন রেটের প্রবলেম হবে। এই জিনিসগুলো আমাদের আজকে ভাবতে হবে, এবং ভাবার জন্যই আমাদের আরো আমাদের পড়তে হবে, এবং আমাদের মানুষের দেহকে, মানুষের মনকে, মানুষের জানতে হবে। আমাদের হোমিওপ্যাথি যখন আমরা পড়তে এসেছি, আমাদের যেমন তার ফিজিওলজি, অ্যানাটমি, তার প্যাথোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, তার মেডিসিনাল অ্যাসপেক্ট, এগুলো আমরা পড়বো। তার সঙ্গে সঙ্গে একটা
মহিলা বা একটা মানুষের একটা তার সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটাও আমাদের করতে হবে, এবং এটা করার ফলে তার ফলে আমাদের মনে রাখতে হবে মাথায় যে প্রেগনেন্সি হোক, লেবার হোক, বা প্রেগনেন্সির সময়ের যে বিভিন্ন সমস্যা হোক, সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু একটা লাইনে নেই। প্রিক্লেমশিয়া, এই মেডিসিনগুলো দিয়ে দিলাম। কনভালসেন্ট, এই মেডিসিনগুলো দিয়ে দিলাম। অ্যানিমিয়া অফ প্রেগনেন্সি, এই মেডিসিনগুলো দিয়ে দিলাম। না, এই মেডিসিনগুলো প্রত্যেকজন একটা মানুষ একটা মানুষের সঙ্গে ডিফার করে। সুতরাং একটা মানুষের সঙ্গে একটা মানুষের ডিফারেন্সটা যেমন বুঝতে হবে, পাশাপাশি আমাদের ডিজিজ কন্ডিশনটা কি কারণে হচ্ছে, কমন কন্ডিশন অফ ডিজিজটা কি। যেমন আমাদের দেশে বেশিরভাগ টিউবারকুলোসিসে ভুগছে, এখন করোনা হয়েছে, এসব হচ্ছে, কিন্তু টিউবারকুলার মায়াজমটা হচ্ছে কেন? তার মূল কজ হচ্ছে আমাদের দেশে এই ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশন ইজ দ্য মাদার অফ ডিজিজ। মানে মানে ম্যালনিউট্রিশনটা যদি না থাকতো তাহলে আমরা আরো কমব্যাট করতে পারতাম এই সমস্ত ডিজিজের বিরুদ্ধে। কিন্তু যাই হোক, তাহলে এই যে কমন কজ অফ সোসাইটি, কোন একটা সমাজের কমন কজ, এগুলো যেমন একটা দাঁড়াতে হবে, জানতে হবে। পাশাপাশি একটা ইন্ডিভিজুয়াল মানুষ সে কিভাবে সেই কমন কজের মধ্যে দাঁড়িয়ে তার স্বাস্থ্যকে মেনটেন করছে, তার অ্যাটিটিউডকে মেনটেন করছে, সেই যে ইন্ডিভিজুয়ালিটি, এই ইন্ডিভিজুয়ালিটি কিন্তু আপনাদেরকে ইন্ডিকেট করতে পারবে আমাদের ওই মায়াজমেটিক স্টাডি এবং আমাদের টোটালিটি অফ সিমটম দিয়ে। এই হচ্ছে মানে আমি বলতে চাই। আর যদি কারোর কিছু কথা থাকে এগুলো বলতে পারো বা এগুলো লিখতে পারো, আমি সেগুলোর আনসার আমি দিতে পারি। তাহলে কি এটা কি করব, এটা জীবন তুমি একটা করো, কেউ আরো কি ক্লাসটাকে আরো কিছু অন্য জায়গায় যাব, নাকি এর উপরই কোশ্চেন করবে? এর উপরে কি আর কোশ্চেন করবে কেউ? শোনা যাচ্ছে তো? আমি তো বোঝাতে পেরেছি, আমার বিষয়টাকে বোঝানো গেছে? এনি রেসপন্স? এনিবডি? কি এখন শেষ করব নাকি কোশ্চেন করবে কেউ? কোশ্চেন করবে? কি এখনো সাউন্ড কম হচ্ছে নাকি? হ্যালো? শ্রীকান্ত দা, শোনা যাচ্ছে? কি এবার কি শেষ করব? হ্যালো?